আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো যে আমাদের পার্টস অফ স্পিচ সিরিজের মোটামুটি আমরা হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং আমরা কনজাংশনের ক্লাস করতেছি। এরপরে দুইটা ক্লাস বাকি থাকবে, সেটা হচ্ছে একটা ইন্টারজেকশন এবং আরেকটা হচ্ছে প্রিপোজিশন। সো এই দুইটা জিনিস আমরা এই দুইটা টপিকসে আমরা এই ঠিক এর পার্টটা শেষ হলে এর পরের ক্লাসগুলো আমরা এটা নিয়ে দেওয়া শুরু করব। আমরা বিগত ক্লাসটিতে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে কনজাংশনের যে দুইটা পার্ট থাকে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা আলোচনা করছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে। এখন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু বলে নিই, তোমরা যারা এখন পর্যন্ত পেন অ্যান্ড পেপারস নাও নাই তারা একটু পেন অ্যান্ড পেপারস নাও এবং একটু গুরুত্ব সহকারে ক্লাসটা শেষ করো। হোপফুলি সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে তোমাদের খুব একটা ভোগান্তি পোহাতে হবে না ইনশাল্লাহ। সো আসো আমরা একটু দেখি যে মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশনের ভেতরে কি আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট কথাটার অর্থ কি। অর্থাৎ সাবঅর্ডিনেট যখন আমরা বলি তখন ইট মিনস যে তুমি কারো অধীনে আসো। সো সাবঅর্ডিনেটিং কনজাংশনের মানে হচ্ছে যেইটা বাক্যাংশকে যুক্ত করে অথবা অর্থাৎ দুইটা বাক্যকে যুক্ত করে, কিন্তু একটি বাক্য আরেকটা বাক্যের উপরে কি করে নির্ভর করে থাকে, সেখানে একের অধিক ক্লজ থাকতে পারে। কেমন? আচ্ছা, তার মধ্যে এইখানে প্রথমত আমরা যেটা পাই সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে আমরা দেখতে পাই। যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে এই রিলেটিভ প্রোনাউনগুলোকে আমরা মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশনের ভেতরে ব্যবহার করতে পারি। সো রিলেটিভ প্রোনাউনের ভেতরে কোনগুলো আছে একটু প্রথম থেকে আসি, সেটা হচ্ছে হু। হু ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? আমরা জানি হু ব্যবহার করা হয় ব্যক্তির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ব্যক্তির। এবং সাবজেক্ট হিসেবে, অর্থাৎ কি হিসাবে? অর্থাৎ আমরা যখন হুকে ব্যবহার করি তখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। সাচ অ্যান এক্সাম্পল, যেমন আই নো দ্য ম্যান। আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি। হু হ্যাজ ডান দ্য জব, অর্থাৎ যে কাজটা করেছে। একটা জিনিস লক্ষ্য করে একটু, সেটা হচ্ছে এই যে এখানে যে আমরা বলতেছি হু হ্যাজ ডান দ্য জব, যে কাজটা করেছে এই হুটা কিন্তু এই যে দ্য ম্যান অর্থাৎ দ্য ম্যানের আগের অংশটুকু আই নো দ্য ম্যান, এই অংশটুকুর সাথে বাকি অংশের একটা সম্পর্ক স্থাপন করছে। কেমন? তুমি যদি হু হ্যাজ ডান টুকুকে হু হ্যাজ ডান দ্য জব এই অংশটুকুকে বাদ দিয়ে দাও, তুমি কিন্তু দেখতেছো এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে এবং ইট এক্সপ্রেস আ ক্লিয়ার মিনিং, অর্থাৎ একটা পরিষ্কার অর্থ প্রদান করতেছে এবং এইটা ফুলফিল। এটার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই, পরবর্তীতে এইটা সম্পর্কে জানার আর কোনো আকাঙ্ক্ষা নাই। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন একদম ক্রোনোলজিক্যালি বা বসছে, সিকোয়েন্সিয়ালি আমরা এটাকে ব্যবহার করতে পারছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এখানে অবজেক্ট হিসাবে দ্য ম্যান ব্যবহার করা হয়েছে। একটা ছোট্ট একটা জিনিস একটু মাথায় রাখো, যখন এই রিলেটিভ প্রোনাউনগুলোকে আমরা বাক্যের মধ্যে দেখতে পাবো তখন তার পূর্বের যে নাউনটা থাকে, তখন কি বললাম, তখন তার পূর্বের যে নাউনটা থাকে এই নাউনটাকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট। কি সিডেন্ট? অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ অ্যান্টি কথাটার অর্থ হচ্ছে পূর্বে আর সিডেন্ট কথাটার অর্থ হচ্ছে অবস্থান। তাহলে পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? মূলত এই যে রিলেটিভ প্রোনাউন আছে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা বসে থাকে সেটাকে আমরা মূলত অ্যান্টিসিডেন্ট বলি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি তুমি দেখো যে এই অ্যান্টিসিডেন্টটা সিঙ্গুলার আছে তাহলে পরবর্তী যে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসছে এই ভার্বটা তোমাকে সিঙ্গুলারে ব্যবহার করতে হবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস। অর্থাৎ এইখানে যদি মানে নাউন বা প্রোনাউনটা সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর এখানে যদি নাউন বা প্রোনাউনটা প্লুরাল থাকে তাহলে এর পরবর্তীতে অর্থাৎ হুয়ের পরবর্তীতে ভার্বটা কিন্তু কি হবে বলো? প্লুরাল হবে। এখন এই জায়গায় আমরা জানি দ্য ম্যানের প্লুরাল ফর্ম কি? ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে ম্যানস না কিন্তু, হ্যাঁ, মেইন। আই নো দ্য মেইন, আমি মানুষগুলোকে চিনি, তখন আমাদের কি ব্যবহার করতে হয়? হু। এই হু ব্যবহার করে আমরা কি ব্যবহার করব? হু হ্যাভ ডান দ্য জব। হু হ্যাভ ডান দ্য জব। সো এইটা গেল হু এর ব্যবহার। হু আমরা জানি এইটা সাবজেক্ট হিসেবে বসছে। কি হিসেবে বসছে? সাবজেক্ট হিসেবে বসছে। আমি উপরের অংশটুকু মুছে দিলাম, এরপরের অংশটুকু একটু খেয়াল করো। এরপরেরটা আমরা যদি বলি তাহলে আসবে হোম। মাথায় রেখো, একটা ছোট্ট টিপস লিখে দিই, সেটা হচ্ছে আমরা হি ইজ ইকাল টু হু বলতে পারি, কিন্তু হি আবার অন্যদিকে হিম ইজ ইকাল টু আমরা কি বলতে পারি? হোম। অর্থাৎ হি কাজ করতেছে কার সাথে? হু এর সাথে।
আর হিম কাজ করতেছে কার? হোমের সাথে। দেখো একটা ছোট্ট জিনিস মিল আছে, হিমের শেষেও এম আছে, হোমের শেষেও এম আছে, অর্থাৎ এটা দেখেও তোমরা বুঝতে পারো যে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে বসছে। সো এরপরে তুমি হোমটাকে যদি একটু লক্ষ্য করো, তাহলে হোমটা কখন ব্যবহার করা হয়? মাথায় রাখো, হোমের পরে একটা সাবজেক্ট এবং ভার্ব আসবে, ঠিক আছে? সো আই ডোন্ট নো, আমি জানি না। হ্যাঁ, কি জানি না? হোম ডু ইউ ওয়ান্ট, হোম ইউ ওয়ান্ট, হোম ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কাকে চাও। আই ডোন্ট নো হোম ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এই যে দেখো, হোম প্লাস সাবজেক্ট প্লাস কি বসছে? ভার্ব। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি দেখতা, তাইলে হু এর পরে কিন্তু ডিরেক্ট আমরা ফাইনাইট ভার্বটাকে ব্যবহার করে গেছি। কি গেছি? ফাইনাইট ভার্ব। বাট হোমের ক্ষেত্রে এই জিনিসটা, সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি যখন হোম ব্যবহার করবে তারপর একটা সাবজেক্ট এবং একটা ভার্ব তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে হোমের ক্ষেত্রে। তাহলে হু এবং হোম দুইটাই বসে কি বলো? ব্যক্তিবাচকের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ব্যক্তিবাচকের ক্ষেত্রে। কেমন? আচ্ছা, এরপরে আমরা দেখি হু, হোম, এরপরে আমরা জানি হোয়ার। এই হোয়ারটা কি? হোয়ার শব্দের অর্থ হচ্ছে জায়গা, অর্থাৎ এই জায়গা প্রকাশ করবে। যেমন আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, অর্থাৎ সে যেখানে বসবাস করে। আই নো দ্য প্লেস, এই এতটুকু হচ্ছে আমার একটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার হি লিভস এইটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। তুমি মাথায় রেখো, এই ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা যদি এইখানে, অর্থাৎ এই ক্লজটার উপর যখন নির্ভর করতেছে, তখন টোটালটা মিলে আমরা এটাকে একটা বলি একটা সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আর মাঝখানে যে এই হোয়ারটা আছে, এই ওয়ার্ডটাকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেন? এই ক্লজের জন্যই বাকি দুইটা বাক্যাংশ, অর্থাৎ এইখানকার যে ভার্বটা ফাইনাইট ভার্ব আর এইখানকার যে ফাইনাইট ভার্ব, এই দুইটাকে তারা কি করে ফেলছে? লিংক করে ফেলছে। বলো, লিংক, অর্থাৎ সংযোগ স্থাপন করছে। কি করছে? সংযোগ। তাহলে জায়গা যখন বোঝায়, তখন সবসময় মাথায় রাখবা তুমি কি ব্যবহার করবা? হোয়ার। হোয়েনের ক্ষেত্রে তোমরা একটু মাথায় রেখো, হোয়েন ব্যবহার করা হয় সময়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সময়ের ক্ষেত্রে। যেমন কেমন আসতে পারে? যেমন আই ডোন্ট নো, আই ডোন্ট নো হোয়েন ইউ উইল, হোয়েন ইউ উইল মিট মি, মিট মি, আমি জানি না যে কখন তুমি আমার সাথে দেখা করবে। এই যে হোয়েন, ঠিক আছে, এই হোয়েন ইউ উইল মিট মি এর পাশের যে ক্লজটা, মাথায় রেখে ক্লজটা সবসময় সর্বদা আমি বলতেছি এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি পূর্বে যেটা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু তুমি যখন প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ ইজিক্যাল টু, তুমি যখন হিসাব লিখতে যাবে একটা ইকুয়েশন, দেখো আমরা প্রিন্সিপাল, আমি আবার একটু তোমাদেরকে রিকল করে দিই, সেটা হচ্ছে যে PRINCIPAL ভার্সেস PRINCIPLE, প্রিন্সিপাল আর এটা হচ্ছে প্রিন্সিপাল। এই পাল মানে হচ্ছে কি? প্রধান বা অধ্যক্ষ। আর যখন আমরা বলি পেল, তখন শব্দের অর্থ হচ্ছে রীতি অথবা নীতি। কেমন? সো আমরা প্রিন্সিপাল, এইটা প্রধান, এই প্রধান হিসাবে আমরা ব্যবহার করে থাকি। কি হিসাবে ব্যবহার করে থাকি? প্রধান। সো এইটা একটা প্রিন্সিপাল ক্লজ প্লাস একটা সাবঅর্ডিনেট ক্লজ তুমি যখন লিখবে, তখন মাথায় রাখো একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ যখন তুমি একসাথে করবে, তখন কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স আসে। কি সেন্টেন্স আসে? কমপ্লেক্স সেন্টেন্স। অথবা তুমি এইটাকে বলতে পারো একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কি, ক্লজ কোঅর্ডিনেট ক্লজ কি, এগুলো নিয়ে আমরা আলোচনা থাকবে, ঠিক আছে? এরপরে ভিডিওগুলোতে থাকবে, একটু তৌফিকুল নিষেধের সাথে থাকো। কেমন? আচ্ছা, এখন দেখো সাবঅর্ডিনেট ক্লজ যে ব্যাপারটা, যেটা সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ যেটা অন্যের উপর নির্ভর করে, যেটা কি করে? অন্যের উপর নির্ভর করে। কেমন? তাহলে আমরা হোয়ার দেখতে পাইছি জায়গার ক্ষেত্রে, হোয়েন দেখতে পাইছি। এখন বাকি যেটা থাকতেছে, বাকি যেগুলো থাকতেছে সেটা হচ্ছে হাউ, তাই না? হাউ শব্দটা ব্যবহার করা হয় কাজের ধরন প্রকাশ করতে। কি করতে? কাজের ধরন। যেমন আমি যদি বলি আই ডোন্ট নো, আই ডিড নট নো, আই ডিড নট নো, আমি জেনেছিলাম না। হাউ, হাউ হি ডিড ইট, হাউ হি ডিড ইট, সে এটা কিভাবে করেছিল। সো এই যে হাউটা আছে, এই যে কাজের ধরন, অর্থাৎ সেখানে ম্যানারটা প্রকাশ করছে। কি প্রকাশ করছে? ম্যানার, অর্থাৎ সে কিভাবে করছে। এই যে
ম্যানার, এই ম্যানারটা এক্সপ্রেস করে হচ্ছে হলো হাউ। কে করে? হাউ। সো মাথায় রেখো, হাউ দ্বারা কাজের ধরন, তুমি কিভাবে কাজটা সম্পূর্ণ করতেছো, এটা প্রকাশ করে থাকে হচ্ছে হাউ। এরপরে যেটা থাকে হুজ। হুজ, এই হুজটা আমরা কখন ব্যবহার করি? মূলত এই হুজটা হচ্ছে পসেসিভ। পসেসিভ শব্দের অর্থ কি? অধিকার সূচক। কি সূচক? অধিকার সূচক। যেমন অধিকার সূচকের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা যখন বলতেছি যে আই নো, আই নো হুজ ফাদার, আই নো হুজ ফাদার উইল কাম হিয়ার। সো এই যে দেখো আই নো, এই হুজ ফাদার, দুইটা শব্দ আছে, পাশাপাশি দুইটা শব্দ বসছে। অনেকে এখানে হুজটাকে মনে করতে পারে এটা হয়তো বা পসেসিভ প্রোনাউন, কিন্তু না, এটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ এর সাথে একটা নাউন আছে। কি আছে? নাউন। অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজিক্যাল টু কি তৈরি করে বলো? এনপি, অর্থাৎ নাউন ফ্রেজ। অর্থাৎ নাউন ফ্রেজটাকে আমরা বলি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন একসাথে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি নাউন ফ্রেজ। কেমন? আচ্ছা, হুজ ফাদার উইল কাম হিয়ার, কার বাবা এখানে আসবে? সো কার বাবা, অধিকার। মাথায় রেখো, অবজেক্টিভকে তুমি যখন বাংলা করবে, অর্থাৎ অবজেক্টিভ ফর্মকে তুমি যখন বাংলা করবে, তখন কয়েকারের কে পাবে। আর পসেসিভকে তুমি যখন বাংলা করবে তখন সব জায়গায় র পাবে। একটু এক্সাম্পল দিয়ে দেখো, সেটা হচ্ছে মাইন, তারপরে আওয়ার্স, তারপরে ইয়োর্স, তারপরে হিজ, হার্স। ঠিক আছে, এই সবগুলোকে বাংলা করো। মাইন মানে কি? আমার। আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোমাদের বা তোমার, হিজ মানে তার, হার্স মানে তার, দেয়ার্স তাও তার। ঠিক আছে, ইটস ইহার। আবার দেখো অবজেক্টিভ ফর্মকে যদি আমরা বলি, তাহলে এই মায়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। আওয়ার্স এর অবজেক্টিভ ফর্ম কি? উই, আস। তারপরে ইয়োর্স এর ইয়োর, হিজের অর্থাৎ হিম, হারের হার। তাহলে মি মানে কি? আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, হিম মানে তাকে, হার মানে তাকে, দেম মানে তাদেরকে, ইট মানে ইহাকে। তাহলে সব জায়গায় কি কমন পাচ্ছ বলো? কয়েকারের কে। আর পসেসিভকে তুমি যখন বাংলা করতেছ তখন কি পাচ্ছ? র। এই সূত্র মানে ছোট্ট টিপস গুলো একটু মাথায় রেখো, ট্রান্সলেট করতে অথবা সেন্টেন্স তৈরি করতে অনেকটাই বেশি কি হবে? পরিষ্কার হবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা হু দেখে ফেলছি, হোম দেখে ফেলছি, এরপরে হোয়ার দেখে ফেলছি, হোয়েন দেখে ফেলছি, হাউ দেখে ফেলছি, রাইট? এখন আমরা একটু সাবঅর্ডিনেটিং কনজাংশনের আর যে বাকি পার্টগুলো আছে এই পার্টগুলো নিয়ে একটু আলোচনা করতে করতে যাব। দেখো, সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে প্রথমত আসে হচ্ছে টাইম। কিছু কনজাংশন থাকে যে কনজাংশন গুলোকে আমরা মূলত এই কনজাংশন গুলোকে সময় উল্লেখ করতে ব্যবহার করি। তার মধ্যে কি আছে? টিল আর আনটিল। মাথায় রেখে ছোট্ট একটা টিপস, আমাদের যে জায়গায় অনেক বেশি ভুল হয় সেটা হচ্ছে আমরা টিল বানানে একটা এল, আনটিল বানানে, টিল বানানে দুইটা এল, আনটিল বানানে হচ্ছে একটা এল। কেমন? এই জিনিসটা একটু খেয়াল করে রেখো, ঠিক আছে? আচ্ছা, টিল, এই টিলের বাংলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। যেমন ওয়েট, ওয়েট টিল আই কাম ব্যাক, অর্থাৎ অপেক্ষা করো। মূলত এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়েট, ইউ ওয়েট, সাবজেক্ট হিসেবে ইউটাকে আমরা উজ্জ্ব রাখছি। টিল আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত না আসি। এখন তুমি বলতে পারো যে এইটা একটা ক্লজ, মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু ওয়েট কি একটা ক্লজ বা ওয়েট কি একটা সেন্টেন্স? ইয়েস, আমি বলবো ওয়েট একটা সেন্টেন্স। কেন? কারণ সেন্টেন্সের পার্টে তুমি দেখো অনেক সময় আমরা ইয়েস, নো, ওয়েলকাম, ওয়েলকাম, তারপরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ, এই জিনিসগুলো বলে থাকি। তাহলে একটা ওয়ার্ড কি কখনো একটা সেন্টেন্স হইতে পারে? ডেফিনেটলি পারে। এইগুলাকে আমরা বলে থাকি সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। অর্থাৎ এগুলো যে একটা একটা করে বসছে না, এই একটাই মনের ভাব প্রকাশ করে ফেলছে। তুমি যখন অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করবে, যে অক্সিলারি ভার্ব দ্বারা, যেমন ডু ইউ ইট রাইস, ইট রাইস। সো এই জায়গায় দেখো আমি জাস্ট খালি যদি ইয়েস বলি, এইটা কিন্তু একটা মনের ভাব প্রকাশ করে ফেলছে। সো ইয়েসকে আমরা বলি সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। সো এইখানে ওয়েট কিন্তু একটা সেন্টেন্স। ক্লিয়ার? সো ইউ ওয়েট, তুমি অপেক্ষা করবে, কিন্তু এই জায়গাটা আমি ইউটাকে বসাই নেই, কারণ আমি এখানে ওয়ার্ডার করতেছি, যে তুমি মানে আদেশ করতেছি, তুমি থামো, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি। জাস্ট দ্য সেম ওয়ে তুমি আনটিলটাকে যদি ব্যবহার করো, সেম ভাবে তুমি ব্যবহার করতে পারবে।
তাহলে আজকের ক্লাসে এতটুকু শিখলে যে একটা ওয়ার্ডও কিন্তু একটা সেন্টেন্স হতে পারে। তেমনই বাংলায় যদি একটা লেটার থাকে, একটা লেটার কিন্তু একটা শব্দের কাজ করতে পারে। যেমন দেখো বাংলায় তুমি যদি বলো খ, এই খ মানে কিন্তু আকাশ। খ মানে কি? আকাশ। অর্থাৎ এখানে একটা অর্থাৎ লেটার বসছে, কিন্তু এটা লেটার না, এটা শব্দ হিসাবে বসছে। কি হিসাবে বসছে? শব্দ হিসাবে। এই ভাষা সম্পর্কে এই ইংরেজি আসলে কোনো মানে তুমি ব্যাকরণ দিয়ে ইংরেজিটাকে তুমি কখনো মানে আয়ত্তে আনতে পারবে না। এর জন্য দরকার তোমার প্রচুর পরিমাণে সেন্স, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। আমি যতটুকু করাই দিতেছি তোমরা এইটা নিয়ে মিনিমাম 5টা 10টা করে সেন্টেন্স লেখো, তৌফিক ইংলিশের গ্রুপে আপলোড দাও, সেখান থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে আমি তোমাদের সাহায্য সহযোগিতা করবো। কেমন? আচ্ছা আসো, তাইলে এখানে আনটিলের ব্যাপারটা যেটা বলছি, আনটিল, ঠিক আছে, এই সেম একই জিনিস। আমি যদি এখানে ওয়েট ওয়েট হেয়ার, আমি যদি এইটাকে আরেকটু সুন্দর করে লিখি যে ওয়েট হেয়ার আনটিল আনটিল আই কাম ব্যাক। হ্যাঁ, আচ্ছা এই জায়গায় একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আমরা এই জায়গায় রিডান্ডেন্সি করি। রিডান্ডেন্সি একটু লক্ষ্য করো, আমি এই রিডান্ডেন্সিটা তোমাদেরকে এখানে একটু বলে দিই। রিডান্ডেন্সি, মূলত রিডান্ডেন্সি জিনিসটা কি? বাংলায় আমরা যেটাকে বলি বাহুল্য দোষ। কি দোষ? বাহুল্য দোষ। আমরা অনেক সময় বলে থাকি এখানে সকল আলেমগণ উপস্থিত। হ্যাঁ, তুমি যখন সকলই ব্যবহার করছো তাইলে গণ ব্যবহার করার দরকার নেই। সো তুমি এখানে, আমরা অনেক সময় এই জিনিসটা ব্যবহার করি যে ওয়েট হেয়ার মানে বা উইল ইউ টেল মি হোয়েন উইল ইউ রিটার্ন ব্যাক। এই যে রিটার্ন শব্দটাই যখন আমরা ব্যবহার করি তখন আর ব্যাকের দরকার হয় না। কিসের দরকার হয় না? কারণ দুইটা একই জিনিস। যেমন আমরা বলতেছি দে আর টু টুইন ব্রাদার্স। ভাইয়া টু মানেই দুইজন, টুইন মানেও দুইজন। সো এখানে এটা রিডান্ডেন্সি হয়েছে। আমরা এরকম সেন্টেন্স তোমরা আরো দেখবে, আমরা কথার সময় অনেক সময় বলি যে সাপোজ ধরো। ভাইয়া সাপোজ মানেই ধরা, আরেক ধরা সে কি ধরবে, রাইট? সো এগুলা হচ্ছে রিডান্ডেন্সির মধ্যে পড়ে। সো এই জিনিসগুলাকে একটু মাথায় রাখতে হবে, জন্য যখন তুমি সেন্টেন্স মেক করবে, when you will make a sentence, in that time you have to keep it in your mind that I will not use two words at a stake. অর্থাৎ তুমি একটা শব্দকে বারবার ইউজ করতেছো, অর্থাৎ ডাবল ইউজ করে ফেলতেছো কিনা, এই জায়গাটাও একটু ফোকাস দেওয়া জরুরি। কেমন? আচ্ছা একটু বলি। সো ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, অর্থাৎ কাম ব্যাক, এতটুকু পর্যন্ত একটা সেন্টেন্স হয়ে গেছে। এখান থেকে এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, এইটা আমার প্রিন্সিপাল ক্লজ। কেমন? আচ্ছা আসো, এরপরে কি বলছে একটু দেখি। এর পরেরটা বলছে যে তুমি এইখানে দেখো বিফোর দেখতে পাচ্ছি আমরা, তাই না? বিফোর যখন দেখি আমাদের মাথায় কাজ করে পাস্ট পারফেক্ট টেন্সের কথা। কেমন? বিফোর বিফোর আফটার আফটার টেন্স মাস্ট বি পাস্ট পারফেক্ট, রাইট? সো বিফোর মানে কি? পূর্বে। বিফোর মানে পূর্বে। সো বিফোরের পূর্বে সব সময় কি হয়? পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট টেন্স। ইট নট নেসেসারি যে এইটাকে পাস্ট পারফেক্টই হইতে হবে। আমরা সচরাচর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই জায়গায় যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, কারণ ওই যে ডক্টর 80 বার বলে রোগীটি মারা গেছিল, জাতীয় একটা এক্সাম্পল আছে। সো এই ক্ষেত্রে বিফোরের পূর্বে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, এবং বিফোরের পরে ইনডিফিনিট টেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন ওই এক্সাম্পলটাই যদি আমি দেই, দ্য patient had died, the patient had died before the doctor came, the doctor came। একটা জিনিস মাথায় রেখো, বিফোরের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে হয় এই কারণে, বিফোর মানে কি? পূর্বে। তাই মাথায় রাখবা পূর্বে যেহেতু আছে তাইলে এটা পাস্ট পারফেক্ট, আর পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। মূলত তুমি যদি একটু মানে আরেকটু স্পষ্ট ব্যাখ্যা চাও তাহলে বলা যেতে পারে এরকম যে বিফোর এই ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোনটা আগে ব্যবহার করা হয়। মূলত অতীতকালে দুইটা কাজ কখনো একসাথে সংগঠিত হতে পারে না। অর্থাৎ তুমি যে কাজটা মানে তুমি যে স্টেটমেন্টটা দিতে চাচ্ছ। কেমন? সো এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হয় যে অতীতকালে যে কাজটা আগে ঘটে সেটাকে পাস্ট পারফেক্টে করতে হয়, এবং যেটা পরে ঘটে সেটাকে পাস্ট ইনডিফিনিটে করতে হয়। ভেরি সিম্পল। সো এর পরেরটা তুমি একটু লক্ষ্য করো, আমরা যদি বিফোর পেয়ে থাকি তাহলে এর পরেরটা কি আসে? আফটার, জাস্ট এর রিভার্স। অর্থাৎ তুমি যদি আফটার ব্যবহার করো তাহলে এই জায়গায় আমাদেরকে কি ব্যবহার করতে হবে? পাস্ট পারফেক্ট। আর এইখানে তোমাকে কি ব্যবহার করতে হবে? পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এর এক্সাম্পলটা আমি আর লিখলাম না, জাস্ট এইটাকে একটু ঘুরাই লিখে ফেলো। ঠিক আছে? তোমাদের একটা বাসার কাজ দিলাম, তোমরা একটু কমেন্টে জানিও, মুরগি ডিম পাড়ার পরে মুরগিটি মারা গেছিল। অর্থাৎ এই যে সেন্টেন্সটা তোমরা একটু কমেন্টে জানাই দিও, এটার
আসল অ্যাকচুয়াল ট্রান্সলেশনটা কি হবে, কেমন? এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো হোয়েন ভার্সেস হোয়াইল, এই দুইটা জিনিসের ব্যবহার একটু খেয়াল করতে হবে, কেমন? যেমন হোয়েন কখন ব্যবহার করা হয়, আমরা জানি সামনে পড়ে আসছি যে হোয়েন তখনই ব্যবহার করতে হয় যখন আমরা সময় উল্লেখ করে, কেমন? এখন যদি দুইটা সময়, এখন দুইটা ক্লজকে আমরা যুক্ত করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের হোয়েন ব্যবহার করতে হবে, ঠিক আছে? আই আই উইল মিট ইউ, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব। বাংলা ক্রিয়া শেষে যদি বে, ব, বা, বেন থাকে তাহলে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিটে করি। আমি তোমার সাথে দেখা করব যখন তুমি আসবে, হোয়েন ইউ কাম, যখন তুমি আসো। অথবা আই মিট ইউ, তুমি সেন্টেন্সটাকে আরেকটু ঘুরায় আরেকটু সুন্দর করে লিখতে পারো, আই মিট ইউ, আই মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব হোয়েন ইউ উইল কাম, ইউ উইল কাম, যখন তুমি আসবে। এই জিনিসটা তোমরা মাথায় রেখো যে হোয়েন যুক্ত ক্লজের মাথায় রাখতে হবে পূর্বেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটাকে প্রেজেন্ট মানে ফিউচার ইনডিফিনিট হয় পরেরটাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পূর্বেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় হোয়েন যুক্ত ক্লজের পরেরটা পাস্ট ইনডিফিনিটও হইতে পারে, আবার যদি পূর্বেরটা পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা আমাদেরকে কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, ঠিক আছে? সো এইটা হোয়েনের ব্যবহার। এখন আসো হোয়াইলের ব্যবহার। এই হোয়াইল শব্দের অর্থ যখন, এই হোয়াইল দেখা মাত্রই তোমার মাথায় একটা কাজ করতে হবে যে এর পরের যে টেন্সটা আসবে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস করব। কি করব? পাস্ট কন্টিনিউয়াস, কেমন? যেমন আই ওয়াজ বিটেন, আই ওয়াজ বিটেন বাই আ ডগ, আই ওয়াজ বিটেন বাই আ ডগ, অর্থাৎ আমাকে একটা কুকুর দংশন করেছিল বা একটা কুকুরের দ্বারা আমি দংশিত হয়েছিলাম, কেমন? আচ্ছা, প্যাসিভ সেন্সে করা আছে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সাবজেক্টের পরে তুমি যদি বি ভার্ব দেখতে পাও আর এরপরে যদি তুমি আইএনজি না দেখে তুমি V3 দেখতে পাচ্ছ, ইন দ্যাট কেস তোমাকে মাথায় রাখতে হবে এটা প্যাসিভ ভয়েসে আছে। কেন? কারণ এইখানে সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই। কারণ দেখো সাবজেক্ট নিজে নিজে দংশিত হতে পারে না, ঠিক আছে? দ্য জব ওয়াজ ডান, জব কিন্তু নিজে নিজে সম্পূর্ণ হইতে পারে না। দ্য বিল্ডিং ওয়াজ বিল্ট, অর্থাৎ বাড়িটি তৈরি করা হয়েছিল, বাড়িটি কিন্তু নিজে নিজে তৈরি হইতে পারে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি একটু দেখতে হবে তোমার যে বাক্যে সাবজেক্ট দেওয়া আছে এর কাজ করার ক্ষমতা আছে কিনা। যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে অ্যাক্টিভ, আর যদি কাজ করার ক্ষমতা না থাকে সিম্পল প্যাসিভ। সো এখন দেখো আই ওয়াজ বিটেন বাই এ ডগ, আমি একটা কুকুর দ্বারা দংশিত হয়েছিলাম while I was going, while I was going to the class, while I was going to the class, কোনো কিছুর প্রতি, কোনো কিছুর দিকে প্রতি অথবা দিকে বোঝালে প্রিপজিশনাল টু ব্যবহার করতে হয়। মাথায় রেখো, কোনো কিছুর প্রতি অথবা দিকে যখন বোঝায় তখন সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় প্রিপজিশনাল টু। হোপফুলি while-এর ব্যবহারটা বুঝে গেছো। সো while-এর পূর্বে তোমার যেই টেন্সি থাকুক না কেন, while-এর পরে তুমি যদি একটা সাবজেক্টকে কল্পনা করতে দেখো অথবা সামনে দেখতে পাও চোখ বন্ধ করে ইফোর্টলেসলি, এটা তোমার কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এখন এই কন্টিনিউয়াস টেন্স তোমার পূর্বের টেন্সের উপর নির্ভর করবে, অর্থাৎ পূর্বের ক্লজটা যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পূর্বের ক্লজটা যদি পাস্টে থাকে তারপর একটা পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল। এরপরটা দেখো আমরা সিন্স ব্যবহার করতেছি। সো মূলত সিন্সের একটা নিয়ম আছে। কি নিয়ম? দেখো এই সিন্স ব্যবহার করা হয় কারণ অর্থে। কি কারণ? ঠিক আছে, ছোট্ট একটা সূত্র লিখে নাও, রি রি র এবং মূর্ধন্য স এর পরে বাক্যের শেষে যদি রি র মূর্ধন্য স থাকে তাইলে মূর্ধন্য আসে। কি আসে? মূর্ধন্য। কারণ বানানে কিন্তু এই এই যে কারণ, হ্যাঁ? আচ্ছা, সিন্স কারণ ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে কারণ ব্যবহার না করে এখানে যখন ব্যবহার করছে, কারণ আমরা সময়ের ভেতরে আছি। ক্লিয়ার? আচ্ছা দেখো, কখন সিন্সের পূর্বে যদি তুমি কখনো দেখতে পাও যে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট, অথবা তুমি প্রেজেন্ট পারফেক্টকে দেখতে পাও, প্রেজেন্ট পারফেক্টকে দেখতে পাও, সিন্সের পরে তোমাকে ডেফিনেটলি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। যেমন আমি বলতেছি ইট হ্যাজ পাস্ট, ইট হ্যাজ পাস্ট many years, it has passed many years since we met each other, we met each other. সো এই যে এই ভার্বটাকে দেখতেছো,
এই ভার্বটাকে বলা হয়ে থাকে কনজিকিউশন অফ ভার্ব, মানে হচ্ছে অর্থাৎ সংকুচিত রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এবং মাথায় রেখো এই যে মিট, এই যে তোমার রিড, এই যে পুট, এইগুলাকে বলা হয় আনচেঞ্জড ভার্ব, কারণ এগুলা প্রেজেন্টের ক্ষেত্রেও যা, পাস্টের ক্ষেত্রেও তা, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রেও সেম। তোমার অনেক সময় মনে হইতে পারে যে এই সেন্টেন্সটা মনে হয় ভুল, হি রিড দ্য বুক। অনেক সময় আমরা বলে থাকি যে হি রিড দ্য বুক, এইখানে রিড রিডি আছে। এখন তোমার মাথায় সূত্র কাজ করবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এইখানে তো এস অথবা ইএস যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই কেন? তার মানে ডেফিনেটলি সেন্টেন্সে ভুল আছে। না, সেন্টেন্সে ভুল নাই, কারণ এইটা হচ্ছে পাস্ট টেন্সে। সে বইটি পড়েছিল, ল আছে, বাংলা ক্রিয়ার শেষে ল, লা এবং হলো লাম, এইগুলো থাকলেই তুমি বুঝবে এটা পাস্টে আছে। ঠিক আছে, হি পুট দ্য বুক অন দ্য টেবিল, সে বইটা টেবিলের উপর রেখেছিল, ল আসতেছে। ঠিক আছে, সো এইটা যেটা বললাম যে সিন্সের ব্যবহারে তুমি যদি দেখো যে পূর্বেরটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে অথবা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে সিন্সের পরেরটাকে তোমার কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট করতে হবে। এখন জাস্ট একটু রিভার্স, তুমি যদি এই পাশেরটা এখন মনে করো যে তুমি এই পাশেরটাকে পাস্ট ইনডিফিনিট করবা, এই পাশেরটাকে পাস্ট ইনডিফিনিটে করতে চাচ্ছ, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে সিন্সের পরে তোমাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স, কোনো উপায় নাই, পাস্ট পারফেক্ট টেন্সই করতে হবে, এটা রুলস। দেখো যে ইট ওয়াজ many years, it was many years since we had made each other, দুইটা এক্সট্রা ইনফরমেশন এখানে বলতে চাই। একটা জিনিস লক্ষ্য করো, আমি ধরেই নিলাম এই ভিডিওতে যারা দেখতেছো তাদের মধ্যে হয়তো অনেকেই আছো যারা বেসিকটা অনেক বেশি দুর্বল। সো এই দুর্বল যারা আছো তাদেরকে আমি বলতেছি, ভাই একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এইটার পরে তুমি অ্যানাদার একটা ভার্ব দেখবা, মানে সেটা V3, সেটা V3, চোখ বন্ধ করে তুমি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে একটা ভার্ব দেখবা, মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তোমাদেরকে ব্যবহার করতে হবে। আমি একটা বইয়ের রেফারেন্স বলতেছি, পিসি দাস অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 12, ঠিক আছে, পেজ নাম্বার 113, এই যে এইখানে দেখবা চ্যাপ্টার নাম্বার 12 পেজ নাম্বার 113তে কনজিকিউশন অফ ভার্ব আছে। ঠিক আছে, এই কনজিকিউশন অফ ভার্ব প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমার একদম ছোটস্থ থাকা লাগবে। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন আছে তারপরে আমাদেরকে কি করতে হয়? V3 করতে হয়। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, যদি কখনো দুইজনের মধ্যে বোঝায় ইচ আদার, দুইয়ের অধিকজন হইলে ওয়ান অ্যানাদার, সিম্পল। সো সিন্সের ব্যবহারটা হোপফুলি তোমরা বুঝে গেছো, কারণ অর্থাৎ যখন মানে কি এখানে সময় উল্লেখ করছে, আবার সিন্স দ্বারা কারণও উল্লেখ করে, সেটা আমরা রিজনে যেয়ে পাবো। ঠিক আছে, একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ পর্যন্ত করো, হোপফুলি একটা ভালো রেজাল্ট পাবে আশা করতেছি ইনশাআল্লাহ। এর পরেরটা আছে, উপরের গুলো আমি একটু মুছে দিলাম তাহলে। আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটা আছে কজ অথবা রিজন। হ্যাঁ, এই জায়গায় চাইলে তুমি এই যে অ্যাজ এবং বিকজ, অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই ডিড নট, অথবা আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ আমি মিটিং এ অংশগ্রহণ করেছিলাম না। কারণ কি কারণ? কারণ অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। মাথায় রেখো, এইখানে কিন্তু ক্যানটাকে আমরা ক্যান না ব্যবহার করে কুড ব্যবহার করলাম। কেন জানো? বিকজ অফ এই যে আমার টেন্সটা কোথায় আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই যে মডাল, এইটাকে আমরা বলি মডাল অক্সিলারি। কি অক্সিলারি? মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারি তোমরা যখন পাবে তখন মাথায় রাখতে হবে এই মডাল অক্সিলারিগুলো কেন ব্যবহার করা হয়, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ক্যান মানেও পারা, মে মানেও পারা। ঠিক আছে, ক্যান শব্দের অর্থ হলো পারা বা পসিবিলিটি, অ্যাবিলিটি এবং পারমিশন, তিনটাই ব্যবহার করা হয়। আবার মে দ্বারা তোমরা ব্যবহার করা হয়, তোমাদের ব্যবহার করা হয়ে থাকে পসিবিলিটি অ্যান্ড পারমিশন। ঠিক আছে, সো মে আই ইউজ ইউর পেন আর ক্যান আই ইউজ ইউর পেন, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে মে ব্যবহার করা হয়ে থাকে ফর্মাল ইংলিশের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অর্থাৎ ফর্মাল রিলেশনশিপের ক্ষেত্রে, নট ইংলিশ, ফর্মাল রিলেশনশিপ।
যেমন তুমি কোথাও গেছো, কোনো ব্যাংকে গেছো, হয়তো তোমার চেক লিখতে লিখতে টাকা তোলার সময় তোমার চেক লিখতে লিখতে তোমার কলমের কালি শেষ, তুমি পাশের মানুষটাকে তুমি জানো না, হি ইজ টোটালি আননোন টু ইউ। সো তুমি তখন বলতেছো মে আই ইউজ ইউর পেন, আমি কি আপনার কলমটা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। সো মে ব্যবহার করা হয়ে থাকে ফর্মাল ইংলিশের ক্ষেত্রে। ক্যান, ইটস ওয়েন দ্য রিলেশনশিপ ইজ ইনফর্মাল। যখন রিলেশনশিপটা ইনফর্মাল, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ ক্যান। অর্থাৎ ক্যান ব্যবহার করা থাকে, তুমি তোমার বন্ধুর সাথে ইউজ করতে পারো, ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোর কলমটা ব্যবহার করতে পারি। সো এইগুলা পাবে পিসি দাসের 91 নাম্বার পেজে। ঠিক আছে, মডেল অক্সিলারি সম্পর্কে যদি জানতে চাও পিসি দাসের 91 নাম্বার পেজে সুন্দর করে বলে দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে, একটু দেখে নিও কেমন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো যে অ্যাজ যেহেতু ব্যবহার করছি, এরপরটা হচ্ছে বিকজ। সো বিকজটা কিভাবে ব্যবহার করব আমরা, যেমন আই ডিড নট টক, আই ডিড নট টক টু ইউ, আই ডিড নট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলি না, কেন, বিকজ ইউ হার্ট মি, অর্থাৎ তুমি আমাকে কষ্ট দিয়েছিলে। সো এই যে এখানে বিকজটা, এই বিকজটা আমরা ব্যবহার করি কি, কারণ অর্থে। কি অর্থে, কারণ, সিম্পল। সো কজ এবং হলো, আচ্ছা অন দ্য আদার হ্যান্ড আমরা সিন্স দেখতে পাই, তাই তো, সিন্সটাকে রেখে না যাই, সিন্স যেহেতু, সিন্স আই ওয়াজ ইল, I did not attend the meeting. Same, both are same meaning প্রকাশ করে, ঠিক আছে, কারণ অর্থে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটাকে ব্যবহারটা কি হচ্ছে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেন্টেন্সের মিনিংটা জানা জরুরি। আর তোমাদেরকে যে সেন্টেন্স পড়ে আক্ষরিক অনুবাদ করতে হবে ব্যাপারটা এমন না, তুমি সেন্টেন্স পড়ে যদি বুঝতে পারো দ্যাটস ইট, এটা চলবে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা এরপরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দ্যাট এবং সো দ্যাটের ব্যবহারটা। দ্যাট এবং সো দ্যাটের ব্যবহারটা কি ব্যবহার করা হয়, দ্যাট ব্যবহার করা হয় পারপাসের ক্ষেত্রে, অর্থাৎ যখন কোনো উদ্দেশ্য আছে, যেমন দ্যাট এবং সো দ্যাট, হ্যাঁ, যেমন পারপাস মানে কি, উদ্দেশ্য, অর্থাৎ কিরকম উদ্দেশ্য, আই ওয়েন্ট টু বাজার সো দ্যাট, এখানে সো দ্যাটটাকে আমরা আগে কাজ করি, সো দ্যাট আই কুড বাই সাম বুকস, আমি বাজারে গিয়েছিলাম কেন, অর্থাৎ আমি যেন কিছু বই কিনতে পারি, সো দ্যাট, যাতে, হ্যাঁ। তারপরে এই জায়গাটায় সো দ্যাটটা আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করতেছি, অর্থাৎ পারপাস, কারণ, অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে আমরা কারণ না, উদ্দেশ্য বোঝাতে আমরা সো দ্যাট ব্যবহার করে থাকি। আর শুধু দ্যাট অনির্দিষ্ট, যেমন আই নিড দ্য পেন দ্যাট ইউ গেভ মি yesterday, অর্থাৎ আই নিড দ্য পেন, আমার কলমটা দরকার ছিল, কেন, কারণটা কি, এবং এই যে দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে কি দিয়েছিলে, অর্থাৎ গতকাল দিয়েছিলে। খেয়াল করে দেখো এখানে দ্যাট যুক্ত ক্লজের পূর্বেরটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, বাট পরেরটা কিন্তু কিসে আছে বলো, পাস্ট ইনডিফিনিটে। কেন, কারণ এই যে এখানে একটা মাত্র কারণ হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা জানি কখনো ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ঠিক আছে, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো যখন থাকে তখন তোমার কি ব্যবহার করতে হয়, অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। কেমন, পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করি আমরা। সো পারপাসটা আমরা দেখে ফেললাম। এখন আসো কন্ডিশন মানে কি, কন্ডিশন মানেই হচ্ছে শর্ত, আর শর্ত মানে ইফ, ভেরি সিম্পল। শর্ত মানে কি, ইফ, যেমন ইফ ইউ কাম। এখন আমাদের অলরেডি কন্ডিশনাল সেন্টেন্স, যারা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটু দুর্বল তাদের জন্য আমি একটু রিকোয়েস্ট করব, ভিডিওর ডেসক্রিপশনে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ক্লাস দেওয়া থাকবে, লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসটা করে ফেলবে, কেমন। আচ্ছা, এখন দেখো যে ইফ ইউ কাম, তুমি যদি আসো, ইফ ইউ কাম আই উইল গো, আমি যাব, ইফ ইউ কাম দেন আই উইল
গো, আমি যাব। সো ইফ ইউ কাম আই উইল গো। ব্যাপার এর পরেরটা দেখো যে ওয়েদার অর নট, ওয়েদার অর নট, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার, it does not matter to me, it does not matter to me whether, whether you will go or not, you will go or not, অর্থাৎ ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো মানে কারণ বা কোনো কিছুই ভূমিকা রাখে না তুমি যাবে কি যাবে না। সো ওয়েদার অর নট, ওয়েদার ব্যবহার করলে তোমাকে পরবর্তীতে অর প্লাস নট ব্যবহার করতে হবে। অর প্লাস কি করতে হবে? নট ব্যবহার করতে হবে, মাস্ট, ইউ মাস্ট ইউজ অর প্লাস হচ্ছে নট। কেমন? আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে কনসেনশন অথবা কনসেনশন অথবা কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, অর্থাৎ একটা এতক্ষণ যে স্টেটমেন্টটা ছিল ঠিক এর বিপরীত স্টেটমেন্টটা আসবে। কি আসবে? বিপরীত স্টেটমেন্ট। এখানে যে দুইটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে, একটা হচ্ছে দো অথবা অলদো, আর একটা হচ্ছে হাউএভার। কি বললাম? দো এবং অলদো, দো অথবা কি অলদো, দো অথবা অলদো। এই যে দেখো, দো, though he is rich, though he is rich, he is honest, though he is rich, he is honest। অর্থাৎ দেখো, যদিও সে ধনী, যদিও কি সে ধনী, তাহলে ধনী হইলে তার কি হওয়ার কথা ছিল? যে মানে though he is rich, he is dishonest, সরি একটু মিস্টেক হয়ে গেছে। সে ধনী হলে তার অনেস্ট হওয়ার কথা ছিল, সৎ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কি? ডিসঅনেস্ট। এখন এই যে দো এবং অলদো এর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে কেমন? মাথায় রাখো, দো এবং অলদো এর মধ্যে থেকে, ঠিক আছে, 2024-25 সেশনে তোমাদের একটা বিউপিতে কোশ্চেন আসছিল যে দো এবং অলদো অপশনে দুইটাই আছে, অপশনে দুইটাই সেম ভাবে দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু এখন তুমি কোনটাকে চয়েস করবে, কোনটাকে নিবে? তো মাথায় রাখো, দো ব্যবহার করা হয়ে থাকে ইনফর্মাল, দো ব্যবহার করা হয়ে থাকে ইনফর্মাল, আর অলদো ব্যবহার করা হয়ে থাকে, অলদো ব্যবহার করা হয়ে থাকে ফর্মালের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ফর্মাল। সো রিটেন ইংলিশ সবসময়ই ফর্মাল। সো তুমি যখন কারেক্ট নিবে তখন এই অলদোটাকেই নিবে। সো এখানে যদি দো এর পরিবর্তে অলদো ব্যবহার করি, অলদো হি ইজ রিচ, হি ইজ কি? ডিসঅনেস্ট। আবার অলদো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। সো একটা কন্ট্রাস্ট, একটা কি আসতেছে? স্টেটমেন্ট আসতেছে। অর্থাৎ তুমি যে মানে এতক্ষণ যে স্টেটমেন্টটা দিছো তার বিপরীত একটা উক্তি বা হচ্ছে হলো বিপরীত একটা হচ্ছে হলো বক্তব্য এখানে থাকবে। সো এই জিনিসটা তোমার মাথায় সেট করে নিতে হবে দো এবং অলদোর ক্ষেত্রে, সাচ অ্যাজ দ্য সেম ওয়ে হাউ এভারের ক্ষেত্রে, হাউ ওভারের ক্ষেত্রে সেম জিনিস। হাউ এভার, তুমি দেখো, হাউ এভার রিচ, হাউ এভার রিচ ইজ হি, হাউ এভার রিচ ইজ হি, হি ইজ ডিসঅনেস্ট, হি ইজ ডিসঅনেস্ট। অর্থাৎ হাউএভার রিচ হি ইজ হি, তারপরে সে তার কিসের কথা বলতেছে? হি ইজ, যে হাউএভার রিচ, এখানে একটু হাউএভার রিচ হি ইজ, হি ইজ ডিসঅনেস্ট। অর্থাৎ যদিও সে কি ছিল, অর্থাৎ ধনী ছিল, তারপরে সে কি ছিল? ডিসঅনেস্ট। এখানে এই রিচ কথাটা সামনে চলে আসছে হাউএভারের পরে। হাউএভার হি ইজ রিচ, যদিও সে কি ধনী, হি ইজ ডিসঅনেস্ট। তুমি এইভাবেও সেন্টেন্স মেক করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা জানলাম যে কনসেনশন অথবা তোমার কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সেটা হচ্ছে হাউএভার। কেমন? এর পরেরটা আসবে ইফেক্ট। ইফেক্ট যখন আলোচনা করছি তখন একটু বলে নেই, ইফেক্ট শব্দের অর্থ হচ্ছে, ইফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব, দিস ইজ নাউন। আর তুমি যখন বলবে এফেক্ট, এফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব ফেলা, প্রভাব ফেলা। এইটা হচ্ছে ভার্ব ওয়ার্ড, এইটা হচ্ছে কি ওয়ার্ড? ভার্ব ওয়ার্ড। এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, মূলত ফলাফলের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করি। সো আই went to বাজার, I went to বাজার, ঠিক আছে? সো দ্যাট, বা হি ইজ, এটা দি, হি ইজ সো উইক, হি ইজ
সো উইক, সে এতই দুর্বল যে, এরপরের স্টেটমেন্টটা, সে এতই দুর্বল যে সে কি করতে পারে না। এটা একটা ইফেক্ট। এই যে দুর্বল থাকার কারণে এর পরবর্তী সেন্টেন্স একটা প্রভাব আসবে। প্রভাবটা কেমন? সেটা হচ্ছে হি ইজ সো উইক, সে এত দুর্বল যে হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এখন এখানে ক্যান নট ব্যবহার করলাম কেন? বিকজ এখানে ইজ আছে। যদি ইজ না থেকে ওয়াজ থাকতো, যে হি ওয়াজ সো উইক, তখন আমাদেরকে ব্যবহার করতে হইতো হি কুড নট ওয়াক। ইটস ভেরি সিম্পল। ঠিক আছে, যে তুমি একটা জিনিস খেয়াল করবে, এই যে সো এর পরে ডেফিনেটলি এখানে কি বসতেছে? অ্যাডজেক্টিভ। আর এই যে এখানে যে দ্যাটটা ব্যবহার করা হচ্ছে, দ্যাটের পরে তুমি দেখতে পাবে এখানে সাবজেক্ট হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, অর্থাৎ এইখানে একটা ফলাফল আসতেছে। কি আসতেছে? ফলাফল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? সো আশা করা যায় এখন তোমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন অর্থাৎ কম্প্যারিজন আমরা কখন ব্যবহার করি? দ্যাট যুক্ত কম্প্যারিজন তো আছেই, যেমন হি ইজ, আমরা দ্যাটটাকে কম্পেয়ার করার ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন হি ইজ বেটার, হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন, হি ইজ বেটার দেন আই, অর্থাৎ সে আমার চেয়ে ভালো। দেন এরপরটা কি আছে? অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ। অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করা হয়ে থাকে পজিটিভের ক্ষেত্রে, যেমন হি ইজ অ্যাজ অনেস্ট, হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ আই, সে আমার মতো কি সৎ। আবার সো ডট ডট অ্যাজ ব্যবহার করা হয়ে থাকে, সো অ্যাজ ব্যবহার করা হয়ে থাকে নেগেটিভের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নেগেটিভের ক্ষেত্রে। যেমন হি ইজ নট, হি ইজ নট অ্যাজ ব্যাড, হি ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ আই। তুমি খেয়াল করে দেখো, এই যে হি ইজ নট, সরি এই জায়গাটায় সো হবে, হি ইজ নট সো ব্যাড অ্যাজ আই, অর্থাৎ সে মানে আমার মতো খারাপ না। সি ইজ নট সো ব্যাড, সে এতটাও খারাপ না, অর্থাৎ সে আমার চাইতে বেশি খারাপ না। নেগেটিভ, এইখানে যখন নটটা দেখতে পাচ্ছি তখন আমাকে সেন্টেন্সে সো এবং অ্যাজ ব্যবহার করতে হচ্ছে। কিন্তু যদি পজিটিভ হয় তাহলে তুমি অ্যাজ এবং অ্যাজ ব্যবহার করতে পারবে। এতটুকু ক্লিয়ার? সো এইটা হচ্ছে কম্প্যারিজন, অর্থাৎ তুলনা করার ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো। কেমন? আচ্ছা, তুলনা করার ক্ষেত্রে আরেকটা কথা যদি বলে রাখি, সেটা হচ্ছে যে আরেকটা কথা বলে রাখি, তুলনা যখন করবে তখন অনেক সময় আমরা দেখা যায় দ্যাটটাকে ব্যবহার করি। দেন দ্যাট অফ, দেন দ্যাট অফ, দেন দ্যাট অফ, অথবা দেন দেন দোজ অফ, দেন দোজ অফ। এইটা করা হয় ইললজিক্যাল কম্প্যারিজনের ক্ষেত্রে, অর্থাৎ যেই ক্ষেত্রে তোমার কম্প্যারিজনটা লজিক্যাল না। কি না? লজিক্যাল না, যেমন ইললজিক্যাল। যেমন আমি বলতেছি দ্য রোডস অফ রাজশাহী, দ্য রোডস অফ রাজশাহী ইজ ওয়াইডার, ওয়াইডার দেন, ঠিক আছে, দেন দ্যাট অফ, দেন দ্যাট অফ অথবা দোজ অফ, দুইটাই রাখলাম কারণ এখানে একটু কথা আছে, বলে নিব। একটু দেখো, দ্য রোডস অফ রাজশাহী ইজ ওয়াইডার দেন দ্যাট অফ ঢাকা। ভাই সেন্টেন্সটা পড়ে দেখে তোমার ইনিশিয়ালি মনে হইতে পারে যে সেন্টেন্সটা হয়তোবা দেন দ্যাট অফ যদি না ব্যবহার করতাম, সেন্টেন্সটা শুধু দেন যদি ব্যবহার করতাম তাহলে মনে হয় সেন্টেন্সটা ঠিক আছে। না, এই জায়গায় লুপ হোল রাখছে। কেন? কেন বলি দেখো, দ্য রোডস অফ রাজশাহী, আমরা জানি প্রিপোজিশন যুক্ত যখন দুইটা ওয়ার্ডকে জোড়া লাগানো হয় তখন তার কোন দিক থেকে মিনিং করে আসতে হয়? পেছন দিক থেকে। তার মানে দ্য রোডস মানে কি? রাস্তাগুলোর রাজশাহী, না রাজশাহীর রাস্তাগুলো? কোনটা? রাজশাহীর রাস্তাগুলো। তাইলে এখানে মূল প্রাধান্য পাচ্ছে কি? রিয়েল সাবজেক্ট কে? রিয়েল সাবজেক্ট হচ্ছে আমার রোডস, কিন্তু এইখানে রোডস বলতেছে কে? রোডসের সাথে তুলনা করতেছে কি? ঢাকা। কিন্তু হওয়া উচিত ছিল মানে ঢাকা, দ্য রোডস অফ ঢাকা। এই কথা না বলে আমি কি বলতেছি? দ্য রোডস অফ ঢাকা না বলে বলতেছি শুধু ঢাকা। ভাই ঢাকার সাথে তো আর রাজশাহীর তুলনা হচ্ছে না, রাজশাহীর রোডগুলোর সাথে ঢাকার রোডগুলোর তুলনা হচ্ছে। সো এমন ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে তখন দেন দ্যাট অফ অথবা দেন দোজ অফ ব্যবহার করতে হয়।
এখন দ্যাট ব্যবহার করব কখন আর দোজ ব্যবহার করব কখন? ভেরি সিম্পল। যদি তুমি দেখো সাবজেক্ট এখানে সিঙ্গুলার আছে, সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে হয়। আর যেহেতু রোডস বলা আছে তার মানে প্লুরাল, তার মানে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? দেন দোজ অফ ঢাকা। অর্থাৎ এখানে ঢাকার রাস্তাগুলোর চাইতে রাজশাহীর রাস্তাগুলো অনেক বেশি কি প্রশস্ত, রাইট? এই কথাটুকুই বলতে চাইছে। তো এই জিনিসটা মাথায় রাখো, ইললজিক্যাল কম্প্যারিজনও কিন্তু আমাদের হলো এইখানে আসে। কেমন? যেহেতু আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্লাসগুলো করে ফেলতেছি, আর কয়েকটা আছে, একটু যারা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 1.5x দিয়ে ক্লাসটা দেখে ফেলতে পারো যদি তোমার কাছে লম্বা মনে হয়। কেমন? আচ্ছা, এরপরে দেখো অ্যাজ ইফ। অ্যাজ ইফটা আমরা কখন ব্যবহার করি? মূলত ইম্পসিবল ইমাজিনেশনের ক্ষেত্রে, যখন তোমার ইমাজিনেশনটা লজিক্যাল না অথবা ইললজিক্যাল ইমাজিনেশন। যেমন আমি বলতেছি হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলতেছিল, হি ওয়্যার ম্যাড, অর্থাৎ সে এমন ভাবে কথা বলতেছিল যেন সে পাগল হয়ে গেছে। আসলে কি সে পাগল হয়েছে? হয় নাই না? সো এখানে জাস্ট খালি পাগলের মতো, হি প্রিটেন্ড টু বি আ ম্যাড, সে পাগলের মতো ভান করতেছিল, বাট সে পাগল হয় নাই। সো হি টক্স অথবা হি বিহেভ as though he knew everything. সে এমন ভাবে কথা বলতেছিল যেন সে সব জানে। একটা মানুষের দ্বারা কি সব জানা সম্ভব? তুমি নিউটনের কথা চিন্তা করো, নিউটন এত কিছু জানার পরও বলে গেছে যে সে মানে জ্ঞানের সাগর থেকে নুড়ি তুলতে পারে নাই। সেই জায়গায় তুমি সেই জায়গায় পুরো জিনিস জানা সম্ভব হবে কিভাবে? সম্ভব না। সো এটা একদমই ইললজিক্যাল এবং ইম্পসিবল ইমাজিনেশন। সো এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করা হয়ে থাকে ইম্পসিবল ইমাজিনেশনের ক্ষেত্রে। এখন এই জায়গায় একটা কথা আছে, এর পরে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর পরে যেই ফাইনাইট ভার্বটা থাকে, এই ফাইনাইট ভার্বটাকে আমরা V2 করি। কি করি? V2। কিন্তু যদি কখনো টু বি ভার্ব থাকে তাহলে সচরাচর ওয়্যার ব্যবহার করতে হয়। এইটা আমাদের দেশে ব্যবহার হয়ে আসতেছে, বাট তুমি চাইলে এইখানে ওয়াজ ব্যবহার করতে পারো। কিন্তু আমি সাজেস্ট করব ওয়াজ ব্যবহার করো, কিন্তু তুমি মনে রাখো যে ওয়াজ ব্যবহার করলে যে জিনিসটা ভুল হবে ব্যাপারটা এমন না। ওয়াজ তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু এটার অ্যাকসেপ্টেবিলিটি কতটুকু এইটা আমাদের একটু জেনে নিতে হবে। কেমন? আর তুমি ওয়্যার ব্যবহার করলে এইটা একদম 100-100। যেমন আই উইশ আই ওয়্যার এ কিং, এইখানে তুমি বলতে পারো আই উইশ আই ওয়াজ এ কিং। দলিল আছে রেমন মার্ফির, ঠিক আছে? তুমি যদি রেমন মার্ফির হাই স্কুল ইংলিশ গ্রামারটা দেখো, ঠিক আছে, রেমন মার্ফির হাই স্কুল ইংলিশ গ্রামারটা দেখো, চ্যাপ্টার নাম্বার 39 পেজ নাম্বার 78 আর্টিকেল নাম্বার 3 তে বলা আছে যে ইউ ক্যান ইউজ ওয়াজ ইনস্টেড অফ ওয়্যার। আর্টিকেল নাম্বার 3 তে বলা আছে যে তুমি চাইলে ওয়াজের পরিবর্তে ওয়্যারের পরিবর্তে ওয়াজ ব্যবহার করতে পারবে, কিন্তু এগুলো আমাদের দেশে এখনো কি হয় নাই, আসে নাই। সো দ্যাটস ওয়াই তুমি হলো এই ওয়্যারটা ব্যবহার করাটাই শ্রেয়। কেমন? আচ্ছা, আসো এইবার আমরা আসব যে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ ইফ চলে গেছে, এর পরেরটায় আসবো যে অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজটা কেমন? যেমন অ্যাজ সুন অ্যাজ হি স, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি ran away। অর্থাৎ যেই মাত্র সে পুলিশটাকে দেখছে সে মাত্র সে কি করছে? দৌড় লাগাইছে, অর্থাৎ দৌড় দিয়েছিল। সো এই যে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়ে থাকে, এটা কিসের ক্ষেত্রে? অর্থাৎ যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। এই অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়ে থাকে পজিটিভের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পজিটিভ, যখন এটা পজিটিভ। কিন্তু তুমি যদি নেগেটিভের কথা চিন্তা করো যে আমার বাক্যটাকে নেগেটিভ করতে হবে, তাহলে কি করতে হয়? নো সুনার আনতে হয়। নো সুনার হ্যাড হি সিন, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি ran away। এইখানেও একটা স্টুডেন্টদের মধ্যে কনফিউশন কাজ করে। কি কনফিউশন কাজ করে? দেন ভার্সেস দেন। ভাইয়া, এই দেন মানে হতে থেকে চেয়ে, ঠিক আছে, আর এই দেন মানে সময়, ঠিক আছে, এইটা কনজাংশন হিসেবে কাজ করতেছে, আর এটা অ্যাডভার্ব অফ টাইম।
যেমন মানে আই উইল মিট ইউ দেন, আমি তখন তোমার সাথে দেখা করব। এখানে টাইম মেনশন করছে, কি মেনশন করছে? টাইম মেনশন করছে। আর ওই দেন হতে থেকে চেয়ে এই অর্থে ব্যবহার করা হয়েছে। যদি দুইটা নাউনকে জোড়া লাগায় ভেরি সিম্পল প্রিপোজিশন হিসেবে কাজ করবে, আর যদি দুইটা বাক্যাংশকে কাজে লাগায় জোড়া লাগায় তাহলে ডেফিনেটলি এটা কনজাংশন হিসেবে কাজ করবে, যেটা আমরা অলরেডি এখন পড়তেছি সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্য লাস্ট ওয়ান, কেমন? দ্য লাস্ট ওয়ান আমরা আসতেছি, যেটা হচ্ছে প্রোভাইডেড। প্রোভাইডেড কথাটার মানে কি? এই শর্তে অথবা যদি। প্রোভাইডেড মানে কি? এই শর্তে অথবা যদি। যদি অথবা এই শর্তে ইফের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। যেমন হি লেন্ড মি, he lent me money, he lent me money provided, he lent me money provided যদি he gets the salary, অর্থাৎ সে আমাকে টাকা ধার দিবে যদি সে তার কি পায়, অর্থাৎ বেতন পায়। স্যালারি শব্দের অর্থ বেতন, বাট তুমি যখন বলবে ওয়েজেস, এই ওয়েজেস মানে কিন্তু মজুরি। হ্যাঁ, এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ওয়েজেস শব্দের অর্থ হচ্ছে হলো তোমার কি? মজুরি। আর তুমি যখন স্যালারি বলবে তখন সেটা অর্থ আসবে বেতন। আর একটা বোনাস সেটা দিয়ে শেষ করি, আনলেসের ব্যবহারটা শেষ করি। কন্ডিশনাল অর্থাৎ ইফের নেগেটিভ ভার্সনটাই হচ্ছে প্রোভাইডেড, এর নেগেটিভ ভার্সনটা হচ্ছে আনলেস। সো আনলেস নিজেই একটা নেগেটিভ, যার পরে আনলেসের পরবর্তী যে ক্লজটা, এই ক্লজে নো অথবা নট এর দরকার একদমই হয় না, একদম হবে না। যদি করো তাহলে রিডান্ডেন্সি হবে, অর্থাৎ বাহুল্য দোষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, নট হার্ডলি। হার্ডলি না, হার্ডলি মানে হার্ডলি ইটস আ নেগেটিভ অ্যাডভার্ব। তার মানে সে কঠোর পরিশ্রম করেছিল না বললেই চলে, বা করে না বললেই চলে। কিন্তু আমরা বলতেছি আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাইলে কি করতে পারবে? ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি ওর জীবনে উন্নতি করতে পারবে না। সো এইটাকে তুমি তার পরবর্তী ক্লজটাকে তুমি নেগেটিভ করে দিতে পারো, কিন্তু আনলেসের সাথে যে ক্লজটা আছে এই ক্লজটাকে তুমি কি করতে পারবে না? নেগেটিভ করতে পারবে না। সো এই ছিল হচ্ছে আজকের সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আলোচনা, পার্ট 2 নিয়ে আলোচনা। কনজাংশনের পরপর 2টা ক্লাস দেওয়া আছে। আমি তোমাদেরকে করজোরে মিনতি করব তোমরা 2টা ক্লাস খুব সুন্দর করে দেখো, নোট করো, কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করব। সো দেখা হচ্ছে একটা নতুন ক্লাস নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।